জামাতের এই বক্তব্যটা আমরা আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করতে পারি। জামাত কোনো দিক থেকেই আসলে ফাঁক রাখছে না। তারা যত রকমের পাচ্ছে ফ্রন্ট ওপেন করছে। এক নম্বর হচ্ছে তারা নিজেরা যদি জিতে আসতে পারে ১৭৫ আসনে, তার মধ্যে যতগুলো পারা যায়, তারপর যদি তা না পারে, সাথে আবার ১১টি দল নিয়েছে ইসলামিক দল, সেটা নিয়েও অনেক ঝামেলা হচ্ছে। তাদের সাথে ৯-১০টি দল আছে, একজন আবার বেরিয়ে গেছে। কিন্তু সে চেষ্টা করছে যে ছাড়টার দিয়ে হোক। এটা হলো ২ নম্বর ফ্রন্ট। ৩ নম্বর ফ্রন্ট হলো তারা সাথে এনসিপিকে নিয়েছে, যারা গণ অভ্যুত্থান জয়ী তরুণদের দল। অর্থাৎ এনসিপিকে সাথে নিয়ে তাদের যে ৭১-এর যে বিতর্কিত ভূমিকা, ওটা অনেকটা ফিল্টার করা যায় কিনা সেটার একটা ব্যাপার। আবার সাথে এলডিপিকে নিয়েছে, বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদকে, সাথে আবার আখতারুজ্জামান সাহেব সহ আরো যা পাচ্ছে আর কি, সবকিছু নিয়ে যতখানি ফিল্টার করা যায় তাদের ৭১-এর ভূমিকা। এত সবকিছুর পরে চতুর্থ তারা যে ফ্রন্ট খুলেছে সেটা হচ্ছে বিএনপির সাথে মিটিং করে এসে তারা বলছে যে বিএনপির সাথে আমরা কথা বলে ফেলেছি, আমরা নির্বাচন শেষে যেই ফলাফলটা হওয়ার পরেই সরকার গঠনের আগে আমরা একসাথে বসবো, জাতির জন্য যা ভালো মনে হয় আমরা একসাথে করব। তার মানে বোঝেন, তার মানে তারা গৃহপালিত বিরোধী দল হতে পারে জাতীয় পার্টির মতো। অর্থাৎ কোনো ফ্রন্টই তারা খালি রাখছে না। আজকে যেটা বলেছে যে বিএনপি সব দখল করে ফেলছে ইত্যাদি, বিএনপি নিয়ম মানছে না, তার মানে আমরা এখন বড় দলও হয়ে গেলাম বিএনপি সমান সমান, কারণ বিএনপিকে অভিযোগ করা যাচ্ছে। অর্থাৎ জামাত যত রকমে পারে তত রকমে তারা ফ্রন্ট বিস্তার করছে। এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যেই প্রশ্নটি জামাতকে ছুড়ে দেওয়া উচিত ছিল বিএনপির, সেই জায়গাটি তারা মনে হয় চিন্তা করা দরকার যে জামাতের নির্বাচনী ইশতেহার কোথায়। তারা যে ইসলামিক আন্দোলনের কথা এত বছর ধরে বলে আসতেছে, তাহলে কি তারা ইসলামিক আন্দোলনের ভাবে শরিয়া আইন করতে চাচ্ছে? এবং শরিয়া আইন যদি করে তাহলে এতখানি নির্বাচন করা ইত্যাদি সেই বিষয়গুলো কোথায় যাবে? জামাতের নারী প্রশ্নে তাদের অবস্থানটা কোথায়? নারী সংস্কারের যে বিষয়গুলো আসছে, বিএনপি তো পরিষ্কার করেছে তাদের জায়গাগুলো, জামাত করছে না কেন? এবং জামাতের আপনি দেখেন এতগুলো আসনে তারা নির্বাচন করছে, একটি আসনেও তাদের কোনো নারী প্রার্থী নয়।